বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমাটির ভেঁপুর তৃতীয় পরিচ্ছেদ হল গ্রীষ্ম দুপুর। কবি পরিচয় ও কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে তা প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদে দেওয়া হয়েছে। এই গল্পে সর্বজয়া এবং হরিহর রায়ের একমাত্র ছেলে অপু। সে ভীষণ কল্পনাপ্রবণ। অপু তার মায়ের মুখে কাশিদাসী মহাভারতের গল্প শুনে মহাভারতের যুদ্ধের কথা কল্পনায় ছবি আঁকত। পাড়াতে কার গাছে কি ফল আছে, কোন গাছে ফল পেকেছে, এইসব ব্যাপার ছিল অপুর বড় বোন দুর্গার নখদর্পণে। দুর্গার বয়স 10-11 বছর। তো প্রিয় ছাত্রছাত্রীরা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমাটির ভেঁপুর তৃতীয় পরিচ্ছেদ গ্রীষ্ম দুপুর, সেটা পড়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। গ্রীষ্ম দুপুর। অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটা খুব বড় অশ্বত্থ গাছ ছিল। কেবল তাহার মাথাটা উহাদের দালানের জানালা কি রোয়াক হইতে দেখা যায়। অপু মাঝে মাঝে সেই দিকে চাহিয়া চাহিয়া দেখিত। যতবার সে চাহিয়া দেখে ততবার তাহার যেন অনেক 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 দূরের কোনো দেশের কথা মনে হয়। কোন দেশ এ তাহার ঠিক ধারণা হইত না। কোথায় যেন কোথাকার দেশ। মায়ের মুখে ওইসব দেশের রাজপুত্রদের কথাই সে শোনে। অনেক দূরের কথায় তাহার শিশু মনে একটা বিস্ময় মাখানো আনন্দভাবের সৃষ্টি করিত। এবং সর্বাপেক্ষা কৌতুকের বিষয় এই যে, অনেক দূরের এই কল্পনা যখন তাহার মনকে অত্যন্ত চাপিয়া যেন কোথায় লইয়া গিয়া ফেলিয়াছে, ঠিক সেই সময় মায়ের জন্য তাহার মন বড় কেমন করিয়া উঠিত। হঠাৎ তাহার মনে হইত, যেখানে সে যাইতেছে সেখানে তাহার মা নাই। অমনি মায়ের কাছে যাইবার জন্য মন আকুল হইয়া পড়িত। কতবার যে এরকম হইয়াছে। অপুদের বাড়ি থেকে কিছু দূরে একটা খুব বড় অশ্বত্থ গাছ ছিল। তার মাথাটা অপুদের দালানের জানালা কিংবা রোয়াক থেকে দেখা যেত। অপু সেই দিকে চেয়ে দেখত। চেয়ে দেখতে দেখতে অপু ভাবত অনেক অনেক দূরের কোনো দেশের কথা, মায়ের মুখে শোনা রূপকথার রাজপুত্রদের দেশের কথা। অনেক দূরের কথায় তার মনে একটা বিস্ময় মাখানো আনন্দের ভাব সৃষ্টি করত। নীল রঙের আকাশ, সে বুঝাতে পারত না, বলতে পারত না, কিন্তু তার মন যেন কোথায় উড়ে চলে যেত। অনেক দূরের কল্পনা তার মনকে চেপে ধরে তাকে যেন কোথায় নিয়ে চলে যেত। সঙ্গে সঙ্গে মায়ের জন্য তার মন কেমন করে উঠত। আকাশের গায়ে অনেক দূরে একটা চিল উড়িয়া যাইতেছে। ক্রমে ছোট্ট ছোট্ট আরও ছোট্ট হইয়া নীলুদের তাল গাছের উঁচু মাথাটা পিছনে ফেলিয়া দূর আকাশে মিলাইয়া যাইতেছে। চাহিয়া দেখিতে দেখিতে যেমন উড়ন্ত চিলটা দৃষ্টিপথের বাহির হইয়া যাইত, অমনি সে চোখ নামাইয়া লইয়া বাহির বাড়ি হইতে এক দৌড়ে রান্নাঘরের দাওয়ায় উঠিয়া গৃহকার্যরত মাকে জড়াইয়া ধরিত। মা বলিত, দেখো দেখো, ছেলের কাণ্ড দেখো, ছাড় ছাড়, দেখেছিস শকরি হাত, ছাড়ো মানিক আমার, সোনা আমার, তোমার জন্য এই দেখো চিংড়ি মাছ ভাজছি, তুমি যে চিংড়ি মাছ ভালোবাসো, হ্যাঁ দুষ্টুমি করো না, ছাড়ো। নীল আকাশের বুকে যখন চিল পাখি উঠত এবং উঠতে উঠতে সেটা যখন আর দেখা যেত না, অর্থাৎ দৃষ্টিপথের বাইরে চলে যেত, তখন তার মন আকুল হয়ে পড়ত। অনেক অনেক দূরের দেশে যেখানে সে যাচ্ছে সেখানে তার মা নেই, এই ভাবনাই তার মনকে আকুল করে তুলত। সঙ্গে সঙ্গে সে এক দৌড়ে রান্নাঘরের দাওয়ায় উঠে ঘরের কাজে ব্যস্ত মাকে জড়িয়ে ধরত। মা তাকে ছেড়ে দেওয়ার জন্য বলতেন, কিন্তু অপু ছাড়ত না। আহারাদির পর দুপুরবেলা তাহার মা কখনো কখনো জানালার ধারে আঁচল পাতিয়া শুইয়া ছেঁড়া কাশিদাসী মহাভারতখানা সুর করিয়া পড়িত। বাড়ির ধারে
নারিকেল গাছটাতে শঙ্খচিল ডাকিত। অপু নিকটে বসিয়া হাতের লেখা ক খ লিখিতে লিখিতে এক মনে মায়ের মুখে মহাভারত, বিশেষত কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনিতে শুনিতে তন্ময় হইয়া যায়। বেলা পড়িলে মা গৃহকার্যে উঠিয়া গেলে সে বাহিরে আসিয়া রোয়াকে দাঁড়াইয়া দূরের সেই অশ্বত্থ গাছটার দিকে এক একদিন চাহিয়া দেখে। কর্ণ যেন ওই অশ্বত্থ গাছটার ওপারে আকাশের তলে অনেক দূরে কোথায় এখনো মাটি হইতে রথের চাকা দুই হাতে প্রাণপণে টানিয়া তুলিতেছে। রোজি তুলে, রোজি তোলে। অপুর মা জানালার ধারে শাড়ির আঁচল পেতে শুয়ে ছেঁড়া কাশিদাসী মহাভারত পড়তেন সুর করে। খাবার পর দুপুরবেলায় মায়ের মুখে কাশিদাসী মহাভারত শুনতে শুনতে অপুর কর্ণের চরিত্রের প্রতি ভালোবাসার সঞ্চার হয়েছিল। কর্ণের ওপর অপুর দয়া হতো, কারণ তার রথের চাকা মাটিতে পুঁতেছিল। এক হাতে প্রাণপণে সেই চাকা মাটি থেকে টেনে তুলতে চেষ্টা করছেন তিনি। সেই অস্ত্রহীন অসহায় বিপন্ন কর্ণের অনুরোধ মিনতি উপেক্ষা করে অর্জুন তীর ছুঁড়ে তাকে মেরে ফেললেন। মায়ের মুখে এই অংশ শুনতে শুনতে শোকে দুঃখে অপুর শিশু হৃদয় পূর্ণ হয়ে উঠত। কর্ণ হলেন মহাভারতের এক বিখ্যাত চরিত্র। কুন্তির কুমারীকালীন পুত্র তিনি। অধিরথ ও রাধা হলেন তাঁর পালিত বাবা মা। এক একদিন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনিতে শুনিতে তাহার মনে হয়, যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে। ইহার অভাব পূর্ণ করিবার জন্য এবং আশ মিটাইয়া যুদ্ধ জিনিসটা উপভোগ করিবার জন্য সে এক উপায় বাহির করিয়াছে। একটা বাখারি কিংবা হালকা কোনো ডালকে, গাছের ডালকে অস্ত্রস্বরূপ হাতে লইয়া সে বাড়ির পিছনে বাঁশ বাগানের পথে অথবা বাহিরের উঠানে ঘুরিয়া বেড়ায় ও আপন মনে বলে। তারপর দ্রোণ তো একেবারে 10 বাণ ছুঁড়লেন। অর্জুন করলেন কি, একেবারে 200টা বাণ দিলেন মেরে। তারপর ওহ, সে কি যুদ্ধ, কি যুদ্ধ! বাণের চোটে চারিদিক অন্ধকার হয়ে গেল। তারপর তো অর্জুন করলেন কি, ঢাল তরোয়াল নিয়ে রথ থেকে লাফিয়ে পড়লেন। পরে এই যুদ্ধ। দুর্যোধন এলেন, ভীম এলেন, বানে বানে আকাশ অন্ধকার করে ফেলেছে, আর কিছু দেখা গেল না। কুরুক্ষেত্রের যুদ্ধের কথা মহাভারতে বড় কম লেখা আছে। অপুর কথা মনে হয়। মহাভারতের রথীরা মাত্র 18 দিন যুদ্ধ করেই বিখ্যাত হয়েছেন, কিন্তু অপুর মতো কল্পনাপ্রবণ বালকের আকাঙ্ক্ষা তো অসীম। সেই চাহিদা পূর্ণ করার জন্য এবং মনের আশা মিটিয়ে যুদ্ধ জিনিসটাকে উপভোগ করার জন্য অপু একটা উপায় বের করেছিল। একটা বাখারি বা হালকা কোনো গাছের ডালকে অস্ত্ররূপে হাতে নিয়ে সে বাড়ির পিছনে বাঁশবাগানের পথে অথবা বাইরের উঠানে ঘুরে বেড়ায় এবং আপন মনে মহারথীদের মধ্যে অসংখ্য বাণের লড়াইয়ের কল্পনা করে। এমনকি অপুর শিশু মনের কল্পনায় অর্জুন ঢাল তরোয়াল নিয়েও যুদ্ধ শুরু করেন। গ্রীষ্মকালের দিন, বৈশাখের মাঝামাঝি, নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের ধারে সেদিন দুপুরের কিছু পূর্বে দ্রোণগুরু বড় বিপদে পড়িয়াছেন। কপিধ্বজ রথ একেবারে তাহার ঘাড়ের উপরে। গাণ্ডীব ধনু হইতে ব্রহ্মাস্ত্র মুক্ত হইবার বিলম্ব চক্ষের পলক মাত্র। কুরু সৈন্যদলে হাহাকার উঠিয়াছে। এমন সময়ে শেওড়া বনের ওদিক হইতে হঠাৎ কে কৌতুকের কণ্ঠে জিজ্ঞাসা করিল, ও কি রে অপু? অপু চমকিয়া উঠিয়া চাহিয়া দেখিল, তাহার দিদি জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া তাহার দিকে চাহিয়া খিলখিল করিয়া হাসিতেছে। অপু চাহিতেই বলিল, হারে পাগলা, আপন মনে কি বকছিস বিড়বিড় করে আর হাত পা নাড়ছিস? পরে সে ছুটিয়া আসিয়া সস্নেহে ভাইয়ের কচি গালে চুমু খাইয়া বলিল, পাগল, কোথাকার একটা পাগল!
কি বকছিলি রে আপন মনে? অপু লজ্জিত মুখে বারবার বলিতে লাগিল। যা, বকছিলাম বুঝি? আচ্ছা যা। গ্রীষ্মের দুপুর, বৈশাখের মাঝামাঝি। অপু কুরুক্ষেত্রের যুদ্ধের কথা মনে মনে ভাবছিল। তার কল্পনায় দ্রোণ বিপদে পড়েছেন। কপিধ্বজ রথ একেবারে তার ঘাড়ের উপর এসে পড়েছে। অর্জুন গান্ডীব থেকে ব্রহ্মাস্ত্র মুক্ত করতে উদ্যত। কুরু সৈন্যদলে হাহাকার উঠেছে। এসব ভাবনাই অপু ভাবছিল আর মনে মনে বিড়বিড় করছিল। এমন সময় অপুর দিদি দুর্গা শেওড়া বনের পাশ থেকে অপুকে দেখে মজা পাচ্ছিল এবং হাসছিল। এক সময় অপুকে জিজ্ঞেস করে, সে হাত পা নাড়িয়ে বিড়বিড় করে কি বলছে। তারপর তাকে পাগল ছেলে বলে সম্বোধন করে ছোট ভাইয়ের গালে চুমু খেল। অপু লজ্জা পেয়ে গেল। অবশেষে দুর্গা হাসি থামাইয়া বলিল, আয় আমার সঙ্গে। পরে সে অপুর হাত ধরিয়া বনের মধ্যে লইয়া চলিল। খানিক দূর গিয়া হাসি মুখে আঙ্গুল দিয়া দেখাইয়া বলিল, দেখেছিস কত নোনা পেকেছে? এখন কি করে পারা যায় বল দিকি? অপু বলিল, উহ, অনেক রে দিদি, একটা কঞ্চি দিয়ে পারা যায় না? দুর্গা বলিল, তুই এক কাজ কর, ছুটে গিয়ে বাড়ির মধ্যে থেকে আঁকুশিটা নিয়ে আয় দেখি। আঁকশি দিয়ে টান দিলেই পড়ে যাবে দেখিস এখন। অপু বলিল, তুই এখানে দাঁড়া দিদি, আমি আনছি। অপু আঁকুশি আনিলে দুজনে মিলিয়া বহু চেষ্টা করিয়াও 4-5টার বেশি ফল পাড়িতে পারিল না। খুব উঁচু গাছ, সর্বোচ্চ ডালে যে ফল আছে তাহা দুর্গা আঁকশি দিয়াও নাগাল পাইল না। পরে সে বলিল, চল আজ এইগুলো নিয়ে যাই, নাইবার বেলায় মাকে সঙ্গে আনবো, মার হাতে ঠিক নাগাল আসবে। দে নুনাগুলো আমার কাছে, তুই আঁকুশিটা নে। হাসি থামিয়ে দুর্গা অপুর হাত ধরে জঙ্গলের দিকে নিয়ে গেল। জঙ্গলের মধ্যে একটা গাছে অনেক আতা পেকেছিল, কিন্তু সেগুলো ছিল অপু ও দুর্গার নাগালের বাইরে। দুর্গা অপুকে আঁকুশি আনতে বলে। দুজনে মিলে আঁকুশি দিয়ে অনেক চেষ্টা করেও 4-5টার বেশি পারতে পারেনি। উঁচু গাছ এবং সর্বোচ্চ ডালে ফলগুলি থাকায় দুর্গাও তাদের নাগাল পেতে ব্যর্থ হয়। এরপর দুর্গা অপুকে বলে, চান করবার সময় সে তার মাকে সঙ্গে নিয়ে আসবে, তার মা হয়তো আতাগুলো নাগাল পাবে। নোলক পড়বি? একটা নিচু ঝোপের মাথায় অরকলমি লতায় সাদা সাদা ফুলের কুঁড়ি। দুর্গা হাতের ফলগুলো নামাইয়া নিকটের ফুলের কুঁড়ি ছিঁড়িতে লাগিল। বলিল, এদিকে সরে আয়, নোলক পরিয়ে দিই। তাহার দিদি অরকলমি ফুলের নোলক পরিতে ভালোবাসে। বন জঙ্গল সন্ধান করিয়া সে প্রায়ই খুঁজিয়া আনিয়া নিজে পড়ে ও ইতিপূর্বে কয়েকবার অপুকেও পড়াইয়াছে। অপু কিন্তু মনে মনে নোলক পড়া পছন্দ করে না। তাহার ইচ্ছা হইল বলে, নোলক তাহার দরকার নাই। তবে দিদির ভয়ে সে কিছুই বলিল না। দিদিকে চটাইবার ইচ্ছা তাহার আদৌ নাই, কারণ দিদি বন জঙ্গল ঘুরিয়া কুলটা, জামটা, নোনাটা, আমড়াটা সংগ্রহ করিয়া তাহাকে লুকাইয়া খাওয়ায়। এমন সব জিনিস জুটাইয়া আনে যাহা হয়তো কুপথ্য হিসেবে উহাদের খাইতে নিষেধ আছে। কাজেই অন্যায় হইলেও দিদির কথা না শোনা তাহার সাহসে কুলায় না। তারপর দুর্গা অপুকে জিজ্ঞেস করে যে সে নোলক পরবে কিনা। নোলক হলো নাকের অলঙ্কার। দুর্গা অরকলমির ফুলের নোলক পরতে ভালোবাসে। বন জঙ্গল থেকে অরকলমি ফুল সংগ্রহ করে সে প্রায়ই নোলক পরে এবং অপুকেও পরিয়ে দেয়। অপু নোলক পরা পছন্দ করে না, নোলকে তার দরকার নেই, কিন্তু দিদির ভয়ে সে কিছুই বলতে পারেনি। কারণ তার দিদি বন জঙ্গল ঘুরে কুল, জাম, নোনা, আমড়া সংগ্রহ করে
তাকে লুকিয়ে খাওয়ায়। এমন সব জিনিস জোগাড় করে আনে যা হয়তো কুপথ্য হিসেবে তাদের খাওয়ার নিষেধ আছে। কাজেই দিদিকে রাগাতে চায়নি অপু। দুর্গা একটা কুড়ি ভাঙিয়া সাদা জলের মতো যে আঠা বাহির হইল, তাহার সাহায্যে দুর্গা অপুর নাকে কুড়িটি আটিয়া দিল। পরে নিজেও একটা পড়িল। তারপর ভাইয়ের চিবুকে হাত দিয়া মুখ নিজের দিকে ভালো করিয়া ফিরাইয়া বলিল, দেখি কেমন দেখাচ্ছে? বাহ, বেশ হয়েছে, চল মাকে দেখাই গে। অপু লজ্জিত মুখে বলিল, না দিদি, চল না, খুলে ফেলিস নে যেন। বেশ হয়েছে। বাড়ি আসিয়া দুর্গা নোনা ফলগুলি রান্নাঘরের দাওয়ায় নামাইয়া রাখিল। সর্বজয়া রাঁধিতেছিল দেখিয়া খুব খুশি হইয়া বলিল, কোথায় পেলি রে? দুর্গা বলিল, ওই লিচু জঙ্গলে, অনেক আছে, কাল গিয়ে তুমি পারবে মা? এমন পাকা, একেবারে সিঁদুরের মতো রাঙা। সে আড়ালে ছাড়িয়া দাঁড়াইয়া বলিল, এদিকে দেখো মা। অপু নুলক পড়িয়া দিদির পিছনে দাঁড়াইয়া আছে। সর্বজয়া হাসিয়া বলিল, ও মা, ও আবার কে রে? কে, চিনতে তো পারছি নে। অপু লজ্জায় তাড়াতাড়ি নাকের ডগা হইতে ফুলের কুড়ি খুলিয়া ফেলিল। বলিল, ওই দিদি পরিয়ে দিয়েছে। অরকলমি ফুলের কুড়ি ছিঁড়ে তারই আঠা দিয়ে দুর্গা অপুর নাকে নোলক পরিয়ে দেয় এবং নিজেও পড়ে। তারপর মায়ের কাছে যায়। প্রথমে ভাইকে নিজের পেছনে আড়াল করে রাখে, তারপর সরে দাঁড়িয়ে বলে, দেখো মা। তখন সর্বজয়া অর্থাৎ তাদের মা অবাক হওয়ার ভান করেন এবং না চেনার ভান করেন। অপু লজ্জা পেয়ে নাক থেকে ফুলের কুড়ি খুলে ফেলে এবং বলে তার দিদি দুর্গা তাকে এটা পরিয়ে দিয়েছে। দুর্গা হঠাৎ বলিয়া উঠিল, চল রে অপু, ওই কোথায় ডুগডুগি বাজছে, চল, বাদর খেলাতে এসেছে ঠিক, শিগগির আয়। আগে আগে দুর্গা ও তাহার পিছনে পিছনে অপু ছুটিয়া বাড়ির বাহির হইয়া গেল। সম্মুখের পথ বাহিয়া বাদর নয়, ওপাড়ার চিনিবাস ময়রা মাথায় করিয়া খাবার ফেরি করিতে বাহির হইয়াছে। ওপাড়ায় তাহার দোকান, তাছাড়া সে আবার গুড়ের ও ধানের ব্যবসাও করে, কিন্তু পুঁজি কম হওয়ায় কিছুতেই সুবিধা করতে পারে না। অল্প দিনেই ফেল মারিয়া বসে। তখন হয়তো মাথায় করিয়া হাটে হাটে আলু, পটল, কখনো পান বিক্রয় করিয়া বেড়ায়। শেষে তাতেও যখন সুবিধা হয় না, তখন হয়তো সে ঝুলি ঘাড়ে করিয়া জাত ব্যবসা আরম্ভ করে। পরে হঠাৎ একদিন দেখা যায় যে সে আবার পাথুরে চুন মাথায় করিয়া বিক্রয় করিয়া বেড়াইতেছে। লোকে বলে, একমাত্র মাছ ছাড়া এমন কোনো জিনিস নাই যাহা তাহাকে বিক্রয় করিতে দেখা যায় নাই। হঠাৎ করে বাইরে ডুগডুগি বাজার শব্দ হলো। শব্দ শুনেই দুর্গা অপুকে তার সঙ্গে নিয়ে গিয়ে বাদর খেলা দেখতে বলে। সুতরাং দুর্গার পিছনে পিছনে অপুও বাড়ির বাইরে এলো। বাইরে এসে দেখে বাদর নয়, ওপাড়ার চিনিবাস ময়রা খাবার ফেরি করতে বেরিয়েছে ডুগডুগি বাজিয়ে বাজিয়ে। চিনিবাসের গুড় ও ধানের ব্যবসা আছে। ব্যবসার পুঁজি কম হওয়ায় কোনো ব্যবসাতেই সে সুবিধা করতে পারে না। ফলে সে আলু, পটল, পান, চুন, মিঠাই ইত্যাদি নানা ধরনের ব্যবসা করে। লোকের কথায় একমাত্র মাছের ব্যবসা ছাড়া তাকে প্রায় সব ধরনেরই ব্যবসা করতে দেখা গেছে। কাল দশহরা, লোকে আজ হইতেই মুরকি সন্দেশ কিনিয়া রাখিবে। চিনিবাস হরিহর রায়ের দুয়ার দিয়া গেলেও এ বাড়ি ঢুকিল না, কারণ সে জানে এ বাড়ির লোকে কখনো কিছু কেনে না। তবুও দুর্গা অপুকে দরজায় দাঁড়াইয়া থাকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল, চাই নাকি? অপু দিদির মুখের দিকে চাহিল। দুর্গা চিনিবাসের দিকে ঘাড় নাড়িয়া বলিল, না। চিনিবাস ভুবন মুখুজ্জের বাড়ি গিয়া মাথার রেকাবি নামাইতেই বাড়ির ছেলেমেয়েরা কলরব করিতে করিতে তাহাকে ঘিরিয়া দাঁড়াইল।
ভুবন মুখুজ্জে অবস্থাপন্ন লোক, বাড়িতে ৫-৬টা গোলা আছে। ভুবন মুখুজ্জের স্ত্রী বহুদিন মারা গিয়াছেন। বর্তমানে তাহার সেজ ভাইয়ের বিধবা স্ত্রী এ সংসারের কর্ত্রী। বয়স ৪০-এর উপর হইবে। অত্যন্ত কড়া মেজাজের মানুষ বলিয়া তাহার খ্যাতি আছে। দশহরা পূজার আগের দিন চিনিবাস মুড়ি মুরকি সন্দেশ ইত্যাদি চাঙাড়িতে নিয়ে ফেরি করতে বেরিয়েছে। দশহরা পূজা উপলক্ষে লোকেরা এইগুলো কিনবে। সে হরিহর রায়ের বাড়ির সামনে দিয়ে গেলেও সে বাড়িতে ঢুকলো না, কারণ সে জানে এই বাড়ির লোকেরা কখনো কিছু কেনে না। চিনিবাস ভুবন মুখুজ্জের বাড়িতে গিয়েছিল, কারণ ভুবন মুখুজ্জে অবস্থাপন্ন লোক, বাড়িতে ৫-৬টা গোলা আছে। তার বাড়িতে গেলে কিছু না কিছু বিকৃত হবেই, এই কথা নিশ্চিত জেনে চিনিবাস ওখানে গিয়েছিল। ভুবন মুখুজ্জে অবস্থাপন্ন লোক, বহুদিন আগেই তার স্ত্রী মারা গেছেন। এখন তার সেজ ভাইয়ের বিধবা স্ত্রী সংসারের কর্ত্রী। চিনিবাস ভুবন মুখুজ্জের বাড়িতে তার চাঙাড়ি নামানোর সঙ্গে সঙ্গে বাড়ির ছেলেমেয়েরা হইচই করতে করতে তাকে ঘিরে ধরল। সেজ বউ একখানা মাজা পিতলের সরায় করিয়া চিনিবাসের নিকট হইতে মুরকি সন্দেশ বাতাসা দশহরা পূজার জন্য লইলেন। ভুবন মুখুজ্জের ছেলে মেয়ে ও তাহার নিজের ছেলে সুনীল সেখানেই দাঁড়াইয়াছিল। তাহাদের জন্যও খাবার কিনিলেন। পরে অপুকে সঙ্গে লইয়া দুর্গা চিনিবাসের পিছন পিছন ঢুকিয়া উঠানে আসিয়া দাঁড়াইয়া আছে দেখিয়া সেজ বউ নিজের ছেলে সুনীলের কাঁধে হাত দিয়া একটু ঠেলিয়া দিয়া বলিলেন, যাও না, রুয়াকে উঠে গিয়ে খাও না। এখানে ঠাকুরের জিনিস, মুখ থেকে ফেলে এটো করে বসবে। চিনিবাস চাঙ্গারি মাথায় তুলিয়া পুনরায় অন্য বাড়ি চলিল। দুর্গা বলিল, আয় অপু, চল দেখি গে টুনুদের বাড়ি। সেজ বউ একখানা মাজা পিতলের সরায় করে চিনিবাসের কাছ থেকে মুরকি সন্দেশ বাতাসা দশহরা পূজার জন্য নেন। ভুবন মুখুজ্জের ছেলে মেয়ে ও তার নিজের ছেলে সুনীলের জন্য খাবার কিনে নেন। চিনিবাসের পিছনে পিছনে দুর্গা অপুকে নিয়ে ভুবন মুখুজ্জের বাড়ির উঠোনে গেলে সেজ বউ নিজের ছেলে সুনীলকে হাত দিয়ে ঠেলে দিয়ে বললেন সে যেন বারান্দায় উঠে গিয়ে খাবারগুলো খায়। এর কারণ, ১ নম্বর কারণ হলো ঠাকুরের জিনিস মুখ থেকে ফেলে এটো করে বসতে পারে, আর ২ নম্বর হচ্ছে নজর দৃষ্টির হাত থেকে নিজের ছেলেকে বাঁচানো। চিনিবাসের পিছন পিছন অপু ও দুর্গা ঢুকে এসে ভুবন মুখুজ্জের বাড়িতে দাঁড়িয়েছিল। তাদের দৃষ্টির সামনে ছেলে খেলে তার ক্ষতি হতে পারে, এই ভেবে সেজ বউ ওই মন্তব্য করেন। ইহারা সদর দরজা পার হইতেই সেজ বউ মুখ ঘুরাইয়া বলিয়া উঠিলেন, দেখতে পারি নে বাপু, ছুরিটার যে কি হ্যাংলা স্বভাব। নিজের বাড়ি আছে, গিয়ে বসে কিনে খাগে জানা, তা না, লোকের দূর যেমন মা তেমনি ছা। ইহাদের বাড়ির বাহির হইয়া দুর্গা ভাইকে আশ্বাস দিবার সুরে বলিল, চিনিবাসের ভারী তো খাবার, বাবার কাছ থেকে দেখিস, রথের সময় 4টে পয়সা নেব, তুই 2টো আমি 2টো, তুই আর আমি মুরকি কিনে খাবো। খানিকটা পরে ভাবিয়া ভাবিয়া অপু জিজ্ঞাসা করিল, রথের আর কতদিন আছে রে দিদি? চিনিবাস চাঙাড়িতে ভরে বিভিন্ন খাবার বিক্রি করতে এসেছিল। হরিহর রায়ের ছেলে মেয়ে অপু ও দুর্গার পক্ষে সেই খাবার কেনা সম্ভব ছিল না। তারা ভুবন মুখুজ্জের বাড়িতে গিয়ে দেখেছে সে বাড়ির ছেলেরা মুরকি সন্দেশ বাতাসা খাচ্ছে। সেজ বউ অপু ও দুর্গাকে উদ্দেশ্য করে বাঁকা কথা বলে। খাবার খেতে না পাওয়ার দুঃখে দুর্গা বলেছে বাবার কাছ থেকে চেয়ে রথের সময় 4টি পয়সা নেবে এবং মুরকি কিনে খাবে। তখন অপু সেই আনন্দের দিনটি কবে তা জানতে চেয়েছে। শেষ হলো মাটির ভেপুর 3য় পরিচ্ছেদ, গ্রীষ্ম দুপুর। ধন্যবাদ।